ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনি শুনছেন 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ, নোবেল বিজয়ী বিজ্ঞানী ম্যাক্স বর্নের লেখা এক অসাধারণ বই, আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি। এই বইটি শুধু আপেক্ষিকতার সূত্র বোঝানোর জন্য লেখা হয়নি। এটি আমাদের সময়, স্থান, গতি এবং মহাবিশ্ব সম্পর্কে চিন্তার ধরনই পাল্টে দেয়। আপনি কি কখনো ভেবেছেন সময় কি সবার জন্য একরকম, স্থান কি স্থির নাকি গতির সঙ্গে বদলে যায়? আলো কেন মহাবিশ্বের সর্বোচ্চ গতি? নিউটনের নিয়ম কি সত্যিই চূড়ান্ত ছিল? আর কিভাবে আইনস্টাইন আমাদের দেখালেন মহাবিশ্ব আসলে যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক বেশি গভীর ও বিস্ময়কর। এই বইয়ে ম্যাক্স বর্ন অত্যন্ত সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন কিভাবে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে আমরা পৌঁছে গেলাম স্পেশাল রিলেটিভিটি, আর সেখান থেকে জেনারেল রিলেটিভিটি, যেখানে মহাকর্ষ আর বল নয় বরং স্পেস টাইম এর বাঁকন। এই যাত্রায় আপনি বুঝবেন বিজ্ঞান কেবল সূত্র মুখস্থ করার বিষয় নয়, বিজ্ঞান হলো ভাবনার সাহস আর সত্য আবিষ্কারের এক নির্ভীক অনুসন্ধান। তাহলে চলুন যুক্তি, কল্পনা আর গণিতের আলোয় একসাথে পা রাখি সময় ও স্থানের সীমা ভাঙার এক মহাকাব্যিক অভিযানে। চ্যাপ্টার 1, জিওমেট্রি অ্যান্ড কসমোলজি, জ্যামিতি ও মহাবিশ্বের গঠন। এই অধ্যায়ে আমরা প্রবেশ করছি এমন এক জগতে যেখানে জ্যামিতি শুধু আঁকাবাঁকা রেখা নয়, আর মহাবিশ্ব শুধু তারার সমষ্টি নয়। এখানে জ্যামিতি আর কসমোলজি, এই দুইটি ধারণা একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে যায়। এই অধ্যায় শুরু হয় খুব সাধারণ প্রশ্ন দিয়ে। আমরা যে মহাবিশ্বে বাস করছি সেটাকে আমরা কিভাবে বুঝি? আমরা যাকে স্পেস বলি সেটা কি সত্যি ফাঁকা? আর যাকে টাইম বলি সেটা কি সবার জন্য একই রকম? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে জ্যামিতির কাছে। জ্যামিতি শুধু অঙ্ক নয়, বাস্তবতার ভাষা। আপনি হয়তো স্কুলে জ্যামিতি পড়েছেন, বিন্দু, সরল রেখা, ত্রিভুজ, বৃত্ত। কিন্তু ম্যাক্স বর্ন আমাদের বলেন জিওমেট্রি ইজ নট জাস্ট ম্যাথমেটিক্স, ইটস এ ওয়ে অফ ডিসক্রাইবিং রিয়েলিটি। জ্যামিতি হলো সেই ভাষা যার মাধ্যমে মানুষ প্রথমবারের মতো স্থানকে বুঝতে চেয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক ইউক্লিডীয় বলেছিলেন দুটি বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট পথ হল একটি সরল রেখা। এই ধারণা এতটাই শক্তিশালী ছিল যে প্রায় 2000 বছর ধরে মানুষ বিশ্বাস করেছে মহাবিশ্ব সমতল, স্থান অপরিবর্তনশীল, জ্যামিতি চিরস্থায়ী সত্য। কিন্তু প্রশ্ন হলো, এই জ্যামিতি কি সত্যি মহাবিশ্বের জন্য প্রযোজ্য? কসমোলজি, মহাবিশ্বকে বোঝার চেষ্টা। কসমোলজি মানে মহাবিশ্বের গঠন, তার আকার, তার সীমা আছে কি নেই, এবং আমরা সেখানে কোথায় দাঁড়িয়ে আছি। প্রাচীন মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবত তারাগুলো কি গর্তে আটকানো আলো, পৃথিবী কি মহাবিশ্বের কেন্দ্র। দীর্ঘ সময় ধরে মানুষ বিশ্বাস করছিল পৃথিবী স্থির, আকাশ ঘোরে, স্থান ও সময় আলাদা জিনিস। এই ধারণাগুলোর পেছনে ছিল নিউটনিয়ান ওয়ার্ল্ড ভিউ। কিন্তু এখানে একটি গভীর সমস্যা ছিল। কিন্তু সমস্যাটা কোথায়? যদি জ্যামিতি সত্যি চিরস্থায়ী হয়, তাহলে কেন আলোর গতি সব পর্যবেক্ষকের জন্য সমান? ভারী বস্তু আলোকে বাঁকিয়ে দেয়, সময় ধীর বা দ্রুত হতে পারে। এই ঘটনাগুলো ইউক্লিডিয়ান জিওমেট্রি দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখানে ম্যাক্স বর্ন আমাদের বলেন, উই মাস্ট নট ইম্পোজ জিওমেট্রি অন নেচার, উই মাস্ট ডিসকভার জিওমেট্রি ফ্রম নেচার। অর্থাৎ জ্যামিতি প্রকৃতির ওপর চাপিয়ে দেওয়া যাবে না, জ্যামিতি প্রকৃতি থেকেই বের করে আনতে হবে। নতুন জ্যামিতির জন্ম। 1900 শতকে কিছু গণিতবিদ গাউস, রিম্যান, লেবাসেভস্কি বললেন জ্যামিতি একটাই নয়, স্পেস বাঁকা হতে পারে। এই ধারণা তখন খুবই অদ্ভুত শোনাত। কিন্তু পরে একজন মানুষ এলেন যিনি এই অদ্ভুত গণিতকে বাস্তবতার সঙ্গে যুক্ত করলেন, আর তিনি হলেন
আলবার্ট আইনস্টাইন। আইনস্টাইন বললেন, স্পেস ইজ নট এ স্টেজ হোয়ার ফিজিক্স হ্যাপেন, স্পেস ইটসেলফ ইজ এ পার্ট অফ ফিজিক্স। এই চিন্তাই পরবর্তীতে জন্ম দেয় থিওরি অফ রিলেটিভিটি। এই অধ্যায়ে ম্যাক্স বর্ন আমাদের যা বোঝাতে চান তা হল, মহাবিশ্ব বোঝার জন্য শুধু পরীক্ষা নয়, চিন্তার সাহস দরকার। যা আমরা স্বাভাবিকভাবেই প্রকৃতি তার বাইরে যেতে পারে। জ্যামিতি কোনো ঈশ্বর প্রদত্ত সত্য নয়, এটি অভিজ্ঞতার ফল। এই অধ্যায় আমাদের শেখায়, মহাবিশ্বকে বুঝতে হলে আগে আমাদের চিন্তার সীমা ভাঙতে হবে। কারণ প্রকৃতি কখনোই আমাদের আরামের জন্য কাজ করে না। প্রকৃতি কাজ করে নিজের নিয়মে, এবং সেই নিয়ম বুঝতে হলে আমাদের প্রস্তুত হতে হবে এক নতুন বাস্তবতার জন্য। চ্যাপ্টার 2, দ্য ফান্ডামেন্টাল লস অফ ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সের মৌলিক সূত্রসমূহ। এই অধ্যায়ে আমরা এমন এক জগতে প্রবেশ করছি, যে জগৎ বহু শতাব্দী ধরে মানুষের কাছে ছিল পরম সত্যের মতো। এটি হলো ক্লাসিক্যাল মেকানিক্স, অর্থাৎ এমন এক বিজ্ঞান যেখানে মনে করা হতো, যদি আপনি কোনো বস্তুর বর্তমান অবস্থা জানেন, তার গতি জানেন, আর তার উপর কাজ করা বলগুলো জানেন, তাহলে আপনি নির্ভুলভাবে বলে দিতে পারবেন সে বস্তু ভবিষ্যতে ঠিক কোথায় থাকবে। এই ধারণাই একসময় মানুষের মনে জন্ম দিয়েছিল পূর্ব অনুমানযোগ্য মহাবিশ্বের বিশ্বাস। গতি বোঝার প্রথম প্রচেষ্টা। মানুষের ইতিহাসে প্রথমবারের মতো গতি নিয়ে গভীরভাবে ভাবেন গ্যালিলিও গ্যালিলেই। তিনি বলেন, কোনো বস্তুর গতি বোঝার জন্য তার উদ্দেশ্য নয়, দেখতে হবে তার ওপর কী বল কাজ করছে। এটি ছিল এক বিপ্লবী ধারণা, কারণ এর আগে মানুষ ভাবত বস্তু পড়ে, কারণ তার স্বাভাবিক জায়গা নিচে। গ্যালিলিও দেখালেন, প্রকৃতি উদ্দেশ্যে চলে না, প্রকৃতি চলে নিয়মে। নিউটনের 3টি সূত্র, যান্ত্রিক মহাবিশ্বের ভিত্তি। এরপর এলেন আইজ্যাক নিউটন। তিনি গ্যালিলিওর কাজের উপর দাঁড়িয়ে তৈরি করলেন ক্লাসিক্যাল মেকানিক্সের মূল কাঠামো। প্রথম সূত্র, ইনারশিয়া। যদি কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, তবে সেই বস্তু স্থির থাকবে অথবা সমবেগে চলতে থাকবে, অর্থাৎ গতি বদলাতে হলে কারণ দরকার। দ্বিতীয় সূত্র, F=ma। বল সমান ভর গুণন ত্বরণ। এটি শুধু একটি সমীকরণ নয়, এটি বলে দেয় কতটা বল দিলে বস্তু কতটা দ্রুত গতি বদলাবে। এই সূত্র দিয়েই মানুষ কামান ছুঁড়েছে, সেতু বানিয়েছে, গ্রহের গতি হিসাব করেছে। তৃতীয় সূত্র, অ্যাকশন রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি দেয়ালে ধাক্কা দিলে দেয়ালও আপনাকে সমান জোরে ধাক্কা দিবে। এই ধারণা ছাড়া রকেট উড়ত না, হাঁটা সম্ভব হতো না। স্থান ও সময়, চিরস্থায়ী মঞ্চ। ক্লাসিক্যাল মেকানিক্স ধরে নেয় সময় সবার জন্য এক, স্থান স্থির ও নিরপেক্ষ। আপনি চলছেন বা স্থির, সময় সবার জন্য একই গতিতে বয়ে যায়। এই ধারণাই বহুদিন ধরে মানুষের কাছে স্বাভাবিক ও প্রশ্নাতীত সত্য ছিল। ল্যাপ্লাসের ডেমন, সর্বজ্ঞ ভবিষ্যৎ। এই যান্ত্রিক দৃষ্টিভঙ্গির চূড়ান্ত রূপ দেন ফরাসি গণিতবিদ পিয়রে সিমন ল্যাপ্লাস। তিনি বললেন, যদি এমন কোনো সত্তা থাকে যে এক মুহূর্তে মহাবিশ্বের সব কণার অবস্থান ও গতি জানে, তাহলে তার কাছে ভবিষ্যৎ ও অতীত দুটোই খোলা বই। এটাই ডিটারমিনিজম। কিন্তু সমস্যা কোথায়? এই অধ্যায়ের শেষে ম্যাক্স বর্ন আমাদের সতর্ক করেন, এই সুন্দর, শক্তিশালী, যুক্তিসঙ্গত কাঠামো শুধুমাত্র ধীর গতি এবং দৈনন্দিন স্কেলে কাজ করে। যখন আলো জড়িত হয় অথবা গতি যখন আলোর কাছাকাছি চলে যায়, এই নিয়মগুলো ভেঙে পড়তে শুরু করে। এখানেই জন্ম নেয় এক নতুন প্রশ্ন। যদি সময় সবার জন্য এক না হয়, যদি স্থান নিজেই বেঁকে যায়, যদি পর্যবেক্ষক বদলালে বাস্তবতাও বদলায়? এই প্রশ্নগুলোর উত্তর পরের অধ্যায়গুলোতে আইনস্টাইন ধীরে ধীরে নিউটনের নিখুঁত মহাবিশ্বকে এক নতুন দৃষ্টিতে দেখাবেন। এই অধ্যায় আমাদের শেখায়, বিজ্ঞান সত্য নয়, সেরা ব্যাখ্যা। প্রতিটি তত্ত্বই
একটি সীমার মধ্যে সত্য, আর প্রশ্ন করাই হলো বিজ্ঞানের প্রাণ। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা দেখব এই নিউটনীয় বিশ্ব ব্যবস্থা কিভাবে পুরো মহাবিশ্বকে একটি বিশাল যন্ত্র হিসেবে কল্পনা করেছিল। চ্যাপ্টার 3, নিউটনিয়ান ওয়ার্ল্ড সিস্টেম, নিউটনের বিশ্ব ব্যবস্থা। এখন আমরা সময়ের চাকা ঘুরিয়ে চলে যাচ্ছি প্রায় 4 শতাব্দী আগে, একটি যুগে যখন মানুষ প্রথমবার সাহস করে বলেছিল এই মহাবিশ্ব কোনো রহস্যময় খেয়ালের ফল নয়, এটি নিয়ম মেনে চলে। এই ধারণার কেন্দ্রে ছিলেন একজন মানুষ, স্যার আইজ্যাক নিউটন। এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম। নিউটনের আগে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবত গ্রহ, নক্ষত্র, সূর্য সবই যেন কোনো এক দিব্য ইচ্ছার ফল। পৃথিবীর নিয়ম আর আকাশের নিয়ম দুটোকে আলাদা ভাবা হতো। কিন্তু নিউটন বললেন, পৃথিবীতে যে আপেল পড়ে, আকাশে চাঁদও ঠিক একই নিয়মে ঘোরে। এই একটি বাক্যই মানব চিন্তাকে চিরতরে বদলে দেয়। নিউটনের বিশ্ব এক বিশাল যান্ত্রিক ঘড়ি। নিউটনের চোখে মহাবিশ্ব ছিল একটি নিখুঁত যান্ত্রিক ঘড়ির মতো, যেখানে প্রতিটি বস্তু নির্দিষ্ট নিয়ম মেনে চলে, ভবিষ্যৎ নির্ধারিত যদি বর্তমান জানা থাকে, কারণ ফলাফল সব কিছু স্পষ্ট। তিনি বিশ্বাস করতেন, যদি আপনি আজ সব কণার অবস্থান ও বেগ জানেন, তাহলে আপনি আগামীকাল কি ঘটবে তাও গণনা করতে পারবেন। এই ধারণাকে বলা হয় ডিটারমিনিস্টিক ইউনিভার্স, একটি পূর্ব নির্ধারিত বিশ্ব, অ্যাবসোলিউট স্পেস ও অ্যাবসোলিউট টাইম। নিউটনের বিশ্ব ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা দুটি হল: 1, অ্যাবসোলিউট স্পেস, পরম স্থান। স্থান মানে শুধু বস্তু, যেখানে যা আসে তা নয়, বরং একটি স্থির মঞ্চ যার উপর বস্তুগুলো নড়াচড়া করে। স্থান নিজে কখনো বদলায় না। 2, অ্যাবসোলিউট টাইম, পরম সময়। সময় সবার জন্য একরকম। পৃথিবীতে, সূর্যে কিংবা দূর নক্ষত্রে সময় একই গতিতে চলে। আপনি চলুন বা থেমে থাকুন, সময় চলতেই থাকবে। এই ধারণাগুলো তখন এতটাই শক্তিশালী ছিল যে মানুষ এগুলোকে চূড়ান্ত সত্য বলে ধরে নিয়েছিল। নিউটনের ঈশ্বর ধারণা। মজার বিষয় হলো, নিউটন নিজে ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু তার ঈশ্বর অলৌকিক হস্তক্ষেপকারী নন, প্রতিদিন নিয়ম বদলান না, বরং একজন ডিভাইন ক্লক মেকার, যিনি একবার বিশ্ব তৈরি করেছেন, তারপর সেটিকে নিজের নিয়মে চলতে দিয়েছেন। এই দৃষ্টিভঙ্গি ধর্ম ও বিজ্ঞানের মাঝে একটি নতুন সীমারেখা টেনে দেয়। নিউটনের সাফল্য কেন এত শক্তিশালী ছিল? কারণ তার সূত্রগুলো কাজ করছিল, গ্রহের কক্ষপথ সঠিকভাবে ব্যাখ্যা করছিল, জোয়ার ভাটা, কামানের গোলা, নক্ষত্র সব। 2 শতাব্দীরও বেশি সময় ধরে নিউটনের বিশ্ব ব্যবস্থা ছিল সায়েন্সের রাজা। মানুষ ভাবতে শুরু করলো, আমরা বুঝে গেছি মহাবিশ্ব কিভাবে চলে, এখন আর কিছু জানার বাকি নেই। কিন্তু এখানেই ছিল এক গোপন সমস্যা। এই নিখুঁত ছবির ভেতরে ছিল কিছু প্রশ্ন। আলো কেন সব পর্যবেক্ষকের কাছে একই গতিতে চলে? খুব দ্রুত গতিতে চললে সময় কি একই থাকে? মধ্যাকর্ষণ আসলে কিভাবে কাজ করে? এই প্রশ্নগুলো নিউটনের সূত্রে পুরোপুরি উত্তর পায়নি, বরং এখান থেকেই ধীরে ধীরে জন্ম নিতে যাচ্ছিল আইনস্টাইনের বিপ্লব। এই অধ্যায় আমাদের শেখায়, বিজ্ঞান সত্যের পথে এক ধাপ এগোয়, কিন্তু নিজেকে চূড়ান্ত বলে দাবি করে না। নিউটন ভুল ছিলেন না, তিনি ছিলেন অসম্পূর্ণ। আর বিজ্ঞান এগোয় ঠিক এভাবেই, একটি সত্য আরেকটি গভীরতর সত্যের পথ তৈরি করে। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা দেখব নিউটনের এই বিশ্ব ব্যবস্থার সীমা কোথায়, আর কিভাবে আলো ও বিদ্যুৎ সেই সীমাকে ভেঙে দিতে শুরু করল। চ্যাপ্টার 4, দ্য ফান্ডামেন্টাল লস অফ অপটিক্স, আলোর মৌলিক সূত্র। এবার আমরা এমন এক জগতে প্রবেশ করছি যেখানে বাস্তবতা নিজেই আমাদের চোখকে ধোঁকা দেয়। এই অধ্যায়ে ম্যাক্স বর্ন আমাদের নিয়ে যান আলোর জগতে, যেখানে দেখা মানেই
সবসময় সত্য নয়। আপনি কি কখনো ভেবেছেন আমরা যা দেখি তা কি সত্যিই বাস্তব? আলো কিভাবে চলাচল করে? সময়, স্থান আর গতি, এদের সাথে আলোর সম্পর্ক কী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের বুঝতে হবে অপটিক্স, অর্থাৎ আলোর মৌলিক সূত্রগুলো। আলো কী? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে আলোকে ধরা হতো এক ধরনের তরঙ্গ, যা নির্দিষ্ট গতিতে ছড়িয়ে পড়ে। নিউটনের যুগে আলোকে অনেকেই ভাবতেন কণার মতো কিছু, কিন্তু পরে দেখা গেল আলো একই সাথে তরঙ্গের মতোও আচরণ করে। এখানেই শুরু হয় সমস্যাটা, কারণ আলো যদি তরঙ্গ হয় তবে এর জন্য মাধ্যম দরকার, আর যদি কণা হয় তবে তার গতি কিভাবে সবসময় একই থাকে? প্রতিফলন ও প্রতিসরণ। আপনি যখন আয়নায় তাকান, আলো প্রতিফলিত হয়ে আপনার চোখে আসে। এই প্রতিফলনের একটি সহজ নিয়ম আছে, আপাত কোণ সমান প্রতিফলন কোণ। কিন্তু সমস্যা শুরু হয় যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, যেমন বাতাস থেকে পানিতে। একে বলে প্রতিসরণ। কিন্তু সমস্যা শুরু হয় যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, যেমন বাতাস থেকে পানিতে। তখন আলো তার দিক পরিবর্তন করে। একে বলে প্রতিসরণ। এখানে আলো বাঁক নেয়। কিন্তু কেন? কারণ আলো ভিন্ন মাধ্যমে ভিন্ন গতিতে চলে। আলোর গতি সমস্যার মূল। নিউটনীয় যান্ত্রিকতায় ধরে নেওয়া হয়েছিল গতি আপেক্ষিক। কোনো বস্তুর গতি পর্যবেক্ষকের ওপর নির্ভরশীল। কিন্তু আলোর ক্ষেত্রে পরীক্ষাগুলো দেখালো এক অদ্ভুত সত্য, আলোর গতি সব পর্যবেক্ষকের জন্য একই। আপনি স্থির থাকুন বা চলমান, আলোর গতি বদলায় না। এটা নিউটনের নিয়মের সাথে সরাসরি সংঘর্ষে যায়। ইথার এক ব্যর্থ ধারণা। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা কল্পনা করলেন এক অদৃশ্য মাধ্যম, লুমিনিফেরাস ইথার। ধরা হলো আলো এই ইথারের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। ইথার পুরো মহাবিশ্বে ছড়িয়ে আসে। কিন্তু একের পর এক পরীক্ষায়, বিশেষ করে মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টে, এই ইথারের অস্তিত্বের কোনো প্রমাণই পাওয়া গেল না। আলো মাধ্যম ছাড়াই চলে, কিন্তু তার গতি অপরিবর্তিত থাকে। এটা ছিল ক্লাসিক্যাল ফিজিক্সের জন্য এক বড় ধাক্কা। অপটিক্স থেকে আপেক্ষিকতার দিকে ম্যাক্স বর্ন এখানে দেখান অপটিক্স শুধু আলোর বিজ্ঞান নয়, এটি ছিল আইনস্টাইনের আপেক্ষিকতার দরজা। কারণ নিউটনের বলবিদ্যা আলোকে ব্যাখ্যা করতে পারছিল না। সময় ও স্থানকে আলাদা ধরে নিলে আলোর গতি ব্যাখ্যা অসম্ভব হচ্ছিল। বাস্তবতা নতুনভাবে ভাবার প্রয়োজন দেখা দিল। এই সংকট থেকেই জন্ম নেয় স্পেশাল থিওরি অব রিলেটিভিটি। এই অধ্যায় আমাদের শেখায় চোখে দেখা সব কিছুই চূড়ান্ত সত্য নয়। প্রকৃতির নিয়ম আমাদের সাধারণ বোধের চেয়েও গভীর। আলো শুধু পৃথিবী আলোকিত করে না, এটি আমাদের চিন্তাকেও আলোকিত করে। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে আইনস্টাইন সাহস করে বলবেন সময় আপেক্ষিক, স্থান আপেক্ষিক, কিন্তু আলোর গতি অপরিবর্তনীয়। আর বিদ্যুৎ, চুম্বকত্ব এবং আলো এক সূত্রে বাঁধা পড়ে। চ্যাপ্টার 5, দ্য ফান্ডামেন্টাল লস অফ ইলেকট্রোডাইনামিক্স। ইলেকট্রোডাইনামিক্সের মৌলিক নিয়ম। এতক্ষণ আমরা দেখেছি নিউটনের জগৎ কিভাবে পৃথিবী ও আকাশকে এক সূত্রে বেঁধে ফেলেছিল। কিন্তু ঊনবিংশ শতকের শেষ দিকে এসে বিজ্ঞানের সামনে হাজির হলো এক গভীর সংকট। আলো, বিদ্যুৎ ও চুম্বকত্ব নিউটনের নিয়ম মানতে চাইছিল না। এই অধ্যায়ে ম্যাক্স বর্ন আমাদের নিয়ে যান ঠিক সেই সংকটের কেন্দ্রবিন্দুতে। বিদ্যুৎ ও চুম্বকত্ব আলাদা নয়, একই গল্প। একসময় মানুষ ভাবত বিদ্যুৎ আর চুম্বকত্ব দুটি আলাদা শক্তি। কিন্তু বিজ্ঞান ধীরে ধীরে আবিষ্কার করল চলমান চার্জ চুম্বকত্ব সৃষ্টি করে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ উৎপন্ন করে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্লাস ম্যাগনেটিজম ইকুয়াল টু ইলেকট্রোম্যাগনেটিজম। এই একীভূত ধারণার সবচেয়ে বড় রূপকার ছিলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের সমীকরণ বাস্তবতার নতুন ভাষা। ম্যাক্সওয়েল 4টি সমীকরণে দেখালেন বৈদ্যুতিক ক্ষেত্র কিভাবে জন্মায়,
চুম্বক ক্ষেত্র কিভাবে পরিবর্তিত হয়, বিদ্যুৎ ও চুম্বক কিভাবে একে অপরকে তৈরি করে, এবং সবচেয়ে বিস্ময়কর, আলো নিজেই এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। এখানেই প্রথম প্রশ্ন উঠল, আলো কি কোনো মাধ্যমের ভেতর দিয়ে চলে, নাকি এটি নিজেই মহাকাশে চলতে পারে? আলো ও গতি এক ভয়ানক সমস্যা। ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে একটি নির্দিষ্ট মান বেরিয়ে এলো, আলোর গতি, স্পিড অফ লাইট। কিন্তু এই মানটি ছিল অদ্ভুতভাবে ধ্রুব। নিউটনের জগতে গতি আপেক্ষিক। আপনি দৌড়ালে গতি একরকম, ট্রেনে উঠলে গতি আরেক রকম। কিন্তু আলো, আপনি স্থির থাকুন বা দৌড়ান, আলো সবসময় একই গতিতে চলে। এটা নিউটনের যুক্তির বিরুদ্ধে এক সরাসরি বিদ্রোহ। ইথার নামের কল্পিত সমাধান। এই সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা কল্পনা করলেন, আলো নিশ্চয়ই কোনো অদৃশ্য মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই মাধ্যমের নাম দেওয়া হলো ইথার। পৃথিবী সেই ইথারের ভেতর দিয়ে চলছে, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু বাস্তবতা অন্য কথা বলল। মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট, নীরব বিপ্লব। 1887 সালে একটি বিখ্যাত পরীক্ষা করা হয়, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট। উদ্দেশ্য ছিল পৃথিবীর ইথারের মধ্য দিয়ে চলার প্রমাণ খোঁজা। ফলাফল, ইথারের কোনো অস্তিত্বই পাওয়া গেল না। আলো সব দিকেই একই গতিতে চলছে, কোনো মাধ্যম ছাড়াই। এই ফলাফল বিজ্ঞানকে স্তব্ধ করে দেয়। নিউটনের জগৎ বনাম আলোর বাস্তবতা। এখানে ম্যাক্স বর্ন অত্যন্ত স্পষ্টভাবে বলেন, নিউটনের নিয়ম বস্তুগত জগতের জন্য অসাধারণ, কিন্তু আলো ও বিদ্যুৎ চুম্বকত্বের জগতে সেগুলো ভেঙে পড়ে। এটি কোনো ছোট ভুল ছিল না, এটি ছিল বাস্তবতার গভীরে লুকিয়ে থাকা নতুন নিয়মের ইঙ্গিত। এই অধ্যায়টি আসলে একটি সেতু। এক পাশে আছে নিউটনের নিশ্চিত আরামদায়ক জগৎ, আর অন্য পাশে অপেক্ষা করছে আইনস্টাইনের বিপ্লব। ইলেকট্রোডায়নামিক্স দেখিয়ে দিল, সময় ও স্থান হয়তো পরম নয়, গতি সবার জন্য একরকম নয়, আর আলো এটাই বাস্তবতার সবচেয়ে মৌলিক মাপকাঠি। এই অধ্যায়ের শেষে দাঁড়িয়ে ম্যাক্স বর্ন যেন আমাদের কানে কানে বলেন, যদি আলোর গতি ধ্রুব হয়, তাহলে সময় ও স্থানের সংজ্ঞা নতুন করে ভাবতেই হবে। এবং ঠিক এখান থেকেই জন্ম নেবে আইনস্টাইনস স্পেশাল প্রিন্সিপাল অব রিলেটিভিটি, যেখানে বাস্তবতা আর কখনো আগের মতো থাকবে না। চলুন পরবর্তী অধ্যায়ে, যেখানে আমরা দেখব কিভাবে আইনস্টাইন সাহস করে বলেছিলেন, সময় আপেক্ষিক, স্থান আপেক্ষিক, কিন্তু আলোর গতি সবার জন্য একই। এবং সেখান থেকেই শুরু হবে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর যাত্রা। চ্যাপ্টার 6, আইনস্টাইনস স্পেশাল প্রিন্সিপাল অব রিলেটিভিটি, বিশেষ আপেক্ষিকতার বিপ্লব। এখন আমরা এমন এক অধ্যায়ে প্রবেশ করেছি যেটি শুধু পদার্থবিজ্ঞানের ইতিহাসই বদলায়নি, বদলে দিয়েছে আমাদের বাস্তবতাকে দেখার চোখ। এই তত্ত্ব আসার আগে মানুষ বিশ্বাস করত সময় সবার জন্য এক, স্থান সবার জন্য এক, আর গতি মানে এক বস্তু অন্য বস্তুর তুলনায় কত দ্রুত চলছে, এটাই সব। কিন্তু আইনস্টাইন এসে বললেন, না, বাস্তবতা এতটা সহজ নয়। আপেক্ষিকতার প্রশ্ন, কে নড়ে আর কে স্থির? আপনি যদি একটি চলন্ত ট্রেনে বসে থাকেন আর জানালার পাশে বসে থাকা আরেকজন যাত্রী যদি আপনার দিকে একটি বল ছুড়ে দেয়, আপনার কাছে বলটির গতি একরকম মনে হবে। কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন দর্শকের কাছে, তার কাছে বলটির গতি হবে সম্পূর্ণ ভিন্ন। তাহলে প্রশ্ন আসে, আসল গতি কোনটা? কে ঠিক বলছে? নিউটন বলেছিলেন, সব কিছুর পেছনে আছে একটি অ্যাবসোলিউট স্পেস আর অ্যাবসোলিউট টাইম। কিন্তু আইনস্টাইন প্রশ্ন তুললেন, এই অ্যাবসোলিউট কথাটার প্রমাণ কি? আলো, প্রকৃতির সবচেয়ে জেদি সত্য। আইনস্টাইনের বিপ্লবের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই বিষয়, আলোর গতি। তিনি লক্ষ্য করলেন, যেই দৃষ্টিকোণ থেকেই আপনি আলো দেখুন না কেন, আলোর গতি সবসময় একই থাকে। আপনি স্থির থাকুন, আপনি দৌড়ান, আপনি আলোর দিকে ছুটুন বা আলো থেকে দূরে যান, আলো কখনোই আপনার কাছে ধীর বা দ্রুত হবে না। এটা নিউটনীয় ধারণার
সরাসরি বিরোধী। কারণ নিউটনের মতে গতি যোগ হয়। আপনি আলোর গতিপথের অভিমুখে দৌড়ালে আলো আপনার কাছে ধীর হওয়ার কথা, কিন্তু প্রকৃতি বলছে না। দুটি মৌলিক নীতি। আইনস্টাইন তার স্পেশাল রিলেটিভিটি দাঁড় করালেন মাত্র দুটি সরল নীতির ওপর। প্রথম নীতি, প্রকৃতির সব আইন, সব ইনার্শিয়াল ফ্রেমে একই। দ্বিতীয় নীতি, শূন্যস্থানে আলোর গতি সবার জন্য সমান, পর্যবেক্ষক যেভাবেই চলুক না কেন। এই দুটি কথা শুনতে সহজ, কিন্তু এর ফলাফল সম্পূর্ণ বিস্ফোরক। সময় আর স্থান ভেঙে পড়ছে। এই নীতিগুলো মানতে গেলে প্রকৃতি বাধ্য হয়। সময়কে আর স্থির রাখতে পারে না, স্থানকেও আর একই রাখতে পারে না। ফলে জন্ম নেয় টাইম ডাইলেশন, সময় প্রসারণ। দ্রুত গতিতে চললে সময় ধীরে চলে। লেন্থ কন্ট্রাকশন, দৈর্ঘ্য সংকোচন। গতি বাড়লে বস্তু ছোট হয়ে যায়। এটা কোনো কল্পনা নয়, এটা পরীক্ষায় প্রমাণিত। জিপিএস স্যাটেলাইট থেকে শুরু করে পারমাণবিক ঘড়ি, সবখানেই আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি কাজ করছে। একসাথে ঘটনা, কিন্তু সবার জন্য না। আইনস্টাইন দেখালেন দুটি ঘটনা আপনার কাছে একই সাথে ঘটতে পারে, কিন্তু অন্য পর্যবেক্ষকের কাছে তা একসাথে নাও হতে পারে। একে বলা হয় রিলেটিভিটি অফ সাইমultaneity, অর্থাৎ একসাথে কথাটাও আপেক্ষিক। শক্তি ও ভরের গোপন সম্পর্ক। এই অধ্যায় থেকে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সমীকরণ E=mc²। এর মানে ভর আসলে জমাটবদ্ধ শক্তি। এক বিন্দু ভরের ভেতর লুকিয়ে আছে বিপুল শক্তি। এই ধারণা থেকেই পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এবং দুর্ভাগ্যজনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে। স্পেশাল রিলেটিভিটি আমাদের শেখায় বাস্তবতা আমাদের অনুভূতির মতো সরল নয়। সময় ও স্থান মানুষের সুবিধায় বানানো ধারণা। প্রকৃতি চলে নিজের নিয়মে, আমাদের বিশ্বাসে নয়। আইনস্টাইন দেখালেন সত্য ভয় পায় না প্রশ্নকে। এই অধ্যায়ের মূল শিক্ষা হল সময় আপেক্ষিক, স্থান আপেক্ষিক, গতি আপেক্ষিক, কিন্তু প্রকৃতির নিয়ম অটল। এই স্পেশাল রিলেটিভিটি পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে আমাদের আরও গভীরে, আরও ভয়ঙ্কর এক সত্যে, জেনারেল রিলেটিভিটি, যেখানে মধ্যাকর্ষণ নিজেই হয়ে উঠবে স্থান সময় বক্রতার ফল। চ্যাপ্টার 7, আইনস্টাইনস জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব। এখন আমরা এসে দাঁড়িয়েছি বিজ্ঞানের ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ে, যেখানে আর শুধু সময় আপেক্ষিক নয়, এখানে স্থান নিজেই বাঁকতে শুরু করে। এখানে মহাবিশ্ব আর একটি স্থির মঞ্চ নয়, বরং একটি জীবন্ত গতিশীল কাঠামো। এই অধ্যায়ে আমরা জানব মহাবিশ্ব আসলে কোনো অদৃশ্য শক্তি নয়, বরং এটি হলো স্থান ও সময়ের জ্যামিতিক বিকৃতি। এটাই হলো আইনস্টাইনস জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, মানুষের চিন্তার ইতিহাসে সবচেয়ে সাহসী ধারণাগুলোর একটি। নিউটনের সীমা। কেন নতুন তত্ত্ব দরকার হলো? নিউটনের মহাকর্ষ সূত্র বলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যা তাদের কেন্দ্র বরাবর ক্রিয়া করে। কিন্তু প্রশ্ন ছিল এই টানটা কিভাবে কাজ করে? এক বস্তু আরেকটিকে স্পর্শ না করেই কেন প্রভাবিত করে? নিউটন নিজেও স্বীকার করেছিলেন এই অ্যাকশন অ্যাট এ ডিস্ট্যান্স বিষয়টি তিনি ব্যাখ্যা করতে পারেন না। আইনস্টাইন এখানেই প্রশ্ন তুললেন, কেন আমরা মহাকর্ষকে শক্তি হিসেবে ভাবছি? এটি কি প্রকৃতপক্ষে জ্যামিতির ফল হতে পারে না? আইনস্টাইনের বিপ্লবী ধারণা। আইনস্টাইনের মূল ধারণাটি ছিল ভয়ঙ্কর রকম সহজ কিন্তু গভীর। ভর ও শক্তি স্থান সময়কে বাঁকায়, আর সেই বাঁকানো স্থান সময়ই বস্তুগুলো চলে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কারণ সূর্য শুধু টানে তাই নয়, বরং সূর্য তার চারপাশের স্থান সময়কে এমনভাবে বাঁকায় যে পৃথিবী সেই বাঁকানো পথে চলতে বাধ্য হয়।
এটা ঠিক যেন একটি টানটান কাপড়ের উপর ভারী বল রাখলে কাপড় বেঁকে যায়, আর পাশের ছোট বলগুলো সেই বাঁক অনুসরণ করে গড়িয়ে পড়ে। কোনো অদৃশ্য টান নেই, আছে শুধু জ্যামিতি। সময়ও কি বাঁকে? হ্যাঁ, সময়ও বাঁকে। জেনারেল রিলেটিভিটি বলে, যেখানে মহাকর্ষ বেশি সেখানে সময় ধীরে চলে। পৃথিবীর পৃষ্ঠে সময় স্যাটেলাইটের সময়ের চেয়ে অল্প হলেও ধীরে চলে। আপনি যদি ভাবেন এটা তাত্ত্বিক, তাহলে ভাবুন জিপিএস সিস্টেম এই সংশোধন না করলে আপনার মোবাইল লোকেশন প্রতিদিন কয়েক কিলোমিটার ভুল দেখাতো। অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে আইনস্টাইন কাজ করছেন। আলোও কি বাঁকে? নিউটনের মতে আলো ভরহীন, তাই মহাকর্ষে প্রভাবিত হওয়ার কথা নয়। কিন্তু জেনারেল রিলেটিভিটি বলল, আলো নিজে বাঁকে না, কিন্তু বাঁকানো স্থান সময় অনুসরণ করে। 1919 সালে সূর্যগ্রহণের সময় নক্ষত্রের আলো সূর্যের পাশ দিয়ে যাওয়ার সময় বেঁকে যেতে দেখা যায়। এই পর্যবেক্ষণই প্রমাণ করে আইনস্টাইন সঠিক ছিলেন। সেই মুহূর্তে আইনস্টাইন হয়ে ওঠেন বিশ্বখ্যাত। ব্ল্যাক হোল তত্ত্বের ভয়ঙ্কর পরিণতি। এই তত্ত্ব থেকেই আসে ব্ল্যাক হোল ধারণা, যেখানে স্থান এতটাই বাঁকে যে আলোও বেরোতে পারে না। এটি কল্পনা নয়। আজ আমরা ব্ল্যাক হোলের ছবি তুলেছি, গ্র্যাভিটেশনাল ওয়েভ শনাক্ত করেছি, সবই জেনারেল রিলেটিভিটির ভবিষ্যৎবাণী। মহাবিশ্ব কি স্থির? আইনস্টাইনের সমীকরণ বলছিল মহাবিশ্ব স্থির হতে পারে না, কিন্তু আইনস্টাইন নিজেই এই ফলাফল মেনে নিতে ভয় পেলেন। তিনি একটি অতিরিক্ত ধ্রুবক যোগ করলেন, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। পরে জানা গেল মহাবিশ্ব সত্যি প্রসারিত হচ্ছে। আইনস্টাইন বলেছিলেন, দিস ওয়াজ দ্য বিগেস্ট ব্লান্ডার অফ মাই লাইফ। কিন্তু আজ আমরা জানি এই ধ্রুবকই হয়তো ডার্ক এনার্জির ইঙ্গিত। জেনারেল রিলেটিভিটি আমাদের শেখায় বাস্তবতা আমাদের সাধারণ ধারণার চেয়ে অনেক গভীর। সময় কোনো সার্বজনীন ঘড়ি নয়, স্থান কোনো স্থির মঞ্চ নয়। মহাবিশ্ব আমাদের চিন্তার চেয়েও বিস্ময়কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের যুক্তি ও কল্পনা একসাথে কাজ করলে মহাবিশ্বের গোপন ভাষাও উন্মোচন করা যায়। এই অধ্যায় শেষে আমরা বুঝতে পারি আইনস্টাইন শুধু একটি তত্ত্ব দেননি, তিনি আমাদের বাস্তবতাকে দেখার চোখ বদলে দিয়েছেন। আপনি এখন আর আগের মতো স্থান, সময় আর মহাকর্ষ ভাবতে পারবেন না, কারণ একবার সত্যকে দেখলে চিন্তা আর আগের মতো থাকে না। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন ম্যাক্স বর্নের লেখা ক্লাসিক বৈজ্ঞানিক গ্রন্থ আইনস্টাইনস থিওরি অব রিলেটিভিটি এর সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন শুধুমাত্র কথনিকাতে। আজ আমরা এক অসাধারণ বুদ্ধিভিত্তিক যাত্রায় দেখলাম কিভাবে জ্যামিতি আর মহাবিশ্ব একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে, কিভাবে নিউটনের নিশ্চিত দৃঢ় পৃথিবী ধীরে ধীরে জায়গা করে দেয় আপেক্ষিকতার বিস্ময়কর বাস্তবতায়, কিভাবে আলো, সময়, স্থান আর মধ্যকর্ষণ সব কিছু নতুন অর্থ পায় আইনস্টাইনের চিন্তায়, আর কিভাবে আমাদের দৈনন্দিন কমন সেন্স মহাবিশ্বের গভীরে গিয়ে ভেঙে পড়ে। ম্যাক্স বর্ন আমাদের মনে করিয়ে দেন, বিজ্ঞান শুধু সূত্রের সংগ্রহ নয়, বিজ্ঞান হলো চিন্তার সাহস। এবং আইনস্টাইন দেখিয়ে দিয়েছেন সময় স্থির নয়, স্থান আলাদা কিছু নয়, আর বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গভীর ও সুন্দর। প্রিয় শ্রোতা, যদি এই দীর্ঘ রোমাঞ্চকর যাত্রাটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর কথনিকাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই লিখে জানাবেন বইয়ের কোন অধ্যায়টি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, আপেক্ষিকতার কোন ধারণাটি আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, মহাবিশ্ব বোঝার চেষ্টা করাই মানুষের সবচেয়ে সুন্দর অভিযান, আর প্রশ্ন করাই সেই অভিযানের প্রথম ধাপ। ধন্যবাদ।